অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তিনি যে মন্তব্যগুলো করেছেন বিভিন্ন সময়ে সেই মন্তব্যগুলো নিয়ে অনেকের অনেক সমালোচনা আছে। গ্রহণ করছেন কেউ, কেউ গ্রহণ করছেন না, প্রতিবাদ জানাচ্ছেন। সেটা আমি বুঝলাম। তার মন্তব্যের সাথে হয়তো আমিও কিছু, কিছু জায়গায় ডিফার করব। কিন্তু আমি তারপরও প্রশ্নটা রাখতে চাই যে তিনি যখন এই কথাগুলো বলছেন, কথা বলার পর তার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তার দল থেকে। কিন্তু এরপর আমরা দেখলাম যে তাকে গ্রেফতার করার দাবি জানানো হচ্ছে। এমনকি তার বাড়ির সামনে মব করা হয়েছে, যেখান থেকে আ তিনি এরপর নিজেই প্রেস কনফারেন্স করে জানিয়েছেন তিনি ভয়ে আছেন। তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। এই যে রাজনীতি, এই রাজনীতি আমরা কি করে এখানে এসে পৌঁছালাম এবং এটা আমাদের কি দিচ্ছে আসলে? এই ইতিবাচক রাজনীতি কি আমরা দেখতে চেয়েছিলাম কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহ আলোচক হিসেবে জাহেদ ভাই আছেন, জাহেদ ভাইকে ধন্যবাদ। দর্শক হিসেবে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। প্রথমত হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি বর্তমানে অনেকভাবেই আলোচিত সমালোচিত হিসেবে আছেন। এবং যেটি বলতে চাচ্ছি যে আসলে বিগত 5ই আগস্টের পরে আমরা যেটি দেখেছি, জনাব ফজলুর রহমানের তার নানা বিতর্ক বলি বা বিভিন্ন টক শোতে তার বক্তব্য বা বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে তার যে বক্তব্যগুলো ছিল, সেই জায়গা থেকে আসলে তিনি যে ধরনের আহ, একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে আসলে আপনি আপনার বক্তব্য, আপনার মতামত, আপনার এক্সপ্রেশন সবকিছু প্রকাশ করতে পারবেন, কিন্তু স্বাধীনতা মানে এটি নয় যে আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন। আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থান যেটি হয়েছে, সেটিকে তিনি স্পষ্টভাবে তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে এটা হচ্ছে আহ, কালো শক্তির আবির্ভাব হয়েছে 5ই আগস্ট যারা ঘটিয়েছে। তিনি বিভিন্ন সময় 5ই আগস্টের বা ছাত্র নেতারা যারা আছেন তাদেরকে রাজাকার বলে সম্বোধন করছেন, আবার কখনো বলছেন যে আমি তাদেরকে অভিনেতা হিসেবে দেখি। তো এই জায়গাটি থেকে আসলে আমরা মনে করি যে আসলে বাক স্বাধীনতা যেটি 5ই আগস্টের পর আমরা পেয়েছি, সেটি যেমন গণতন্ত্রের সৌন্দর্য, পাশাপাশি আসলে একটা গণ অভ্যুত্থানকে, যে গণ অভ্যুত্থানের সাথে প্রায় 2,000 মানুষের জীবন জড়িত, আমরা যে রক্ত বিনিময়ে যে জীবনের বিনিময়ে একটি গণ অভ্যুত্থান পেয়েছি, এই গণ অভ্যুত্থানের পেছনে যে ছাত্র জনতা যে ভূমিকাটি পালন করেছে, তাদেরকে তিনি আসলে বারবার সেই ফেসিবাদী আমলের যেটা শেখ হাসিনা করতো, মানে রাজাকার যে ফ্রেমিং এ, সেই ফ্রেমিং এ আনার বারবার চেষ্টা করেছেন। তো ওই জায়গা থেকে এটি আসলে আমরা যেটা দেখেছি যে জনমানসে একটি ক্ষোভ তৈরি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে ওনার এই বক্তব্যের বিরুদ্ধে একটি প্রতিবাদ আমরা দেখেছি। তার পুত্তলিকা সহ দাহ সহ দেখেছি আমরা গতকাল শাহবাগ টিএসসি সহ অনেক জায়গায়। তো এই জায়গাটি থেকে আমরা মনে করি যে তার যেই এখানে বক্তব্যের আমি জায়গাটি। একটু বলতে চাই আপনাকে, আই গট ইউর পয়েন্ট। কিন্তু মোহাম্মদ মিরাজ, আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে উনি তো মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধা। উনি একদম পথে থেকে, মাঠে থেকে উনি মুক্তিযুদ্ধ করেছেন, রাইট? তো সেই জায়গা থেকে ওনার যদি কোনো অবজারভেশন থাকে, উনি যদি জামাতকে পছন্দ না করেন, উনি যদি এনসিপিতে যারা আসলে একসময় ছাত্রলীগ করেছে তাদের ব্যাপারে যদি ওনার কোনো অবজারভেশন থাকে, তাদেরকে যদি উনি অভিনেতা বলেন, সেই স্বাধীনতা কি ওনার নেই বলার? এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। মানে আমি উনি আরেকটু এড করি। সেটা হচ্ছে যে জামাত বা এনসিপি কে গালি দিলেই কি আসলে কেউ গণঅভ্যুত্থানের বিরোধী শক্তি হয়ে যায় কিনা? না, না, এক্স্যাক্টলি আপনি আসলে আমি যেটি আসলে আমি মনে হয় বুঝাতে ভুল পারিনি আপনাকে। আমি যেটি বলেছি আসলে আপনি Take your thoughts. মুক্তিযুদ্ধে আপনি আসলে রাষ্ট্রের একজন সম্মানিত নাগরিক। আমরা মহান মুক্তিযুদ্ধকে আমরা শ্রদ্ধা করি। এই স্বাধীনতার পেছনে যাদের ভূমিকা ছিল তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে সবসময় স্মরণ করি। মুক্তিযুদ্ধ মানে এই নয় যে আপনি আসলে যা তা বলতে পারবেন। আপনি দল হিসেবে এনসিপি কে সারাদিন সমালোচনা করেন, গঠনমূলক কোনো সমস্যা নেই। আপনি জামাতকে সমালোচনা করেন, বিএনপি কে সমালোচনা করেন, অন্য দলকে সমালোচনা করেন। কিন্তু যে রাজাকার হিসেবে যে ট্যাগিং এর যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্ক থেকে তো আমরা আসলে বের হতে চেয়েছি। কিন্তু তিনি যখন বারবার রাজাকার বলে ওই ফ্রেমিং এ নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটি আসলে দৃষ্টিকটু বলেই আমরা মনে করছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা তবে যে তার বক্তব্যের কারণে আমরা সেটা আসলে গঠনমূলকভাবে সমালোচনা করতে পারি। কিন্তু তাকে গ্রেফতারের দাবিতে তার বাসায় যে আন্দোলন করা, বাসার সামনে গিয়ে সেখানে গিয়ে একটি মব ক্রিয়েট করা, সেটি আমরা আসলে কখনোই সমর্থন করি না। তার বক্তব্য আসলে সেটি তো কোনো ফৌজদারি অপরাধের মধ্যেও পড়ে না যে তাকে গ্রেফতার করতে হবে। তো ওই জায়গা থেকে আমরা বলছি যে আপনি মুক্তিযুদ্ধ মানে এই না যে আপনি কাউকে রাজাকার হিসেবে ট্র্যাগিং দিয়ে আবার সেই আগের পুরাতন ফ্রেমওয়ার্কে ফিরে নিয়ে আসবেন। সেটি আমরা আসলে কখনোই সমর্থন দিচ্ছি না। তো ওই জায়গা থেকে আমরা এখানে বারবার আমি বলছি। আমি একটু একটা প্রশ্ন, ছোট করে একটা প্রশ্ন রেখে যাই। সেটা হচ্ছে আপনি তো বলছেন যে ট্যাগিং এর যে রাজনীতি যেটা আমরা আগে দেখেছি, কথায়, কথায় রাজাকার বলা সবাইকে, সেটা তো আমরা দেখেছি এবং যেটা গণঅভ্যুত্থানে সেই শক্তিকে কাজে লাগিয়ে সকলেই বলল তুমি কে আমি কে রাজাকার, রাজাকার। এই রাজনীতি আমরা ট্যাগিং এর রাজনীতি আমরা
পরিবর্তিত বাংলাদেশে দেখতে চাই না। ক্লিয়ার। কিন্তু এটা তো আমরা সব পক্ষ থেকেই দেখছি। যেমন ধরেন উনি যেমন বলছেন রাজাকার, উনি বলছেন যে, "তুমি ৭১ নিয়ে কথা বললে আমি তোমাকে রাজাকার বলব। ৭১ এর চাইতে তুমি ২৪ কে বেশি সামনে আনলে আমি রাজাকার বলব।" আবার পাশাপাশি আমরা এনসিপিরও অনেক নেতাকে দেখছি যারা কথায়, কথায় ভারতের দালাল ট্যাগিং দিয়ে দিচ্ছে। মানে কোন রকম তথ্য নাই, কিছু নাই, কোন একটা তো জায়গায় মিলল না, মতে মিলল না, ভালো লাগলো না মন্তব্য, তাকে বলা হচ্ছে যে আপনার ভারতের দালাল। বা সংস্কার প্রস্তাবে আপনারা যে সংস্কার চাইছেন সেটা না মিললেই বলছে ভারতের দালাল। মানে সবকিছুই যে মিলবে তাও তো না। সে জায়গা থেকে আপনার কি মনে হয় যে আপনাদেরও দায় আছে কিনা এটা নিয়ে? এই দায়টি আসলে মানে ৫ই আগস্টের পরবর্তীতে যেই পটভূমি তৈরি হয়েছে মানুষের যে অবাধ রাজনৈতিক স্বাধীনতা এবং সেই জায়গা থেকে আসলে একটা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের পর থেকে তার শাসনতান্ত্রিক কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে একটি সেন্ট্রালাইজড গভর্নমেন্ট যতদিন না আসে, এটি আসলে হুম, গণঅভ্যুত্থানের পরবর্তীতে একটি বাস্তবতা হিসেবেই থাকে। তবে সেটি আসলে কতটা কম মব ক্রিয়েট হবে বা কতটা কম আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে সেটি ডিপেন্ড করে হুম। অন্তর্বর্তী যে ইন্টারিম যে গভর্নমেন্ট থাকে তার আসলে সক্ষমতার উপর। এই জায়গা থেকে আসলে রাজনৈতিক দলগুলোর যেমন দায় আছে, সরকারেরও যেমন ব্যর্থতা আছে। আবার বিভিন্ন আমরা যে ট্যাগিং কালচার এখানে ব্যক্তিগত রাজনৈতিক যেই কাদা ছুড়াছুড়ি সেটিরও আসলে হুম। রাজনৈতিক জায়গা থেকেও দলগুলোরও ব্যর্থতা আছে বলে আমি মনে করি। ওকে, তো এখন যারা মব করছে তাদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা বা আপনারা কোনো কথা বলবেন কিনা? আপনাদের প্রতিবাদ থাকবে কিনা? যে আমরা এটি আসলে যারা মব ক্রিয়েট করছে আমরা তো এটিকে অবশ্যই নিন্দা জানাই এবং আমরা মনে করি যে আসলে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি যেমন রাজাকার কাউকে বলতে পারেন না, আবার হুম। একইভাবে আসলে তাকে গ্রেফতারের দাবি জানিয়ে তার বাসার সামনে একটি মব ক্রিয়েট করা সেটিকেও আমরা সমর্থন করছি না। বাট অনেকে বলছে যে তাদের কেউ এনসিপির সাথেও সম্পৃক্ত, একরকম যোগাযোগ আছে। সেরকম অভিযোগও আছে। যদি আপনি এখানে কিছু না, বলতে চান। আমাদের দল থেকে আসলে আমরা স্ট্রংলি আমরা বলেছি যে আমরা তার যে বক্তব্য রাজাকার বা ফ্রেমওয়ার্ক বারবার যেভাবে তিনি এটাকে ডিফাইন করার চেষ্টা করছেন এটা আমরা প্রতিবাদ জানাই। কিন্তু তার গ্রেফতারের দাবিতে আন্দোলন এটা আমরা সমর্থন করি না দলগতভাবেই। করছে না। ঠিক আছে। আমি একটি পোস্ট দেখলাম যে পোস্টে আসলে আ উম হাসনাত আব্দুল্লাহ এটা শেয়ার করেছে এবং আ উম রিফাত হাসান একটি পোস্ট, লেখক রিফাত হাসানের। সেই পোস্টটি নিয়ে আমি একটুখানি আনতে চাইছি। উনি বলছেন যে, "আমি বিএনপি নেতা ফজলুর রহমানকে তারেক রহমানের জুলাই ডিনায়াল প্রজেক্ট হিসেবে দেখি। যা তারেক সরাসরি দায় নিতে চান না এখনই, তবে নির্বাচনের পরপর নেবেন।" মানে এটা কি ধরনের রাজনীতি হয়ে গেল? আপনারা এটা কি বিশ্বাস করছেন? এবং এটা ছড়াতে চাইছেন যে আসলে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানটা জুলাইকে ডিনায়াল এর রাজনীতি করবে। অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি তার মত রাখছেন এবং সেটাকে আপনারা কেন ভাবছেন যে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন এই কথাটা বলাচ্ছে? আপনাদের দলের যারা যে কথাগুলো বলে সব কি আপনাদের দলের প্রধান বলায়? আপনারা কেন নিজেরাই বলছেন ইন্টারনাল ডেমোক্রেসির কথা। নিজেদের দলের সবার মত যে আপনাদের দলেও ভিন্ন মত আছে আমরা দেখতে পাই এবং সেটাকে আমরা সাধুবাদই জানাই যে দলের সবাই সব এক বিষয়ে যে একদম এক হয়ে যাবে কোনো পয়েন্টে, ঠিক তা তো না। কিন্তু তারপর আবার আপনারা এরকম একটা জিনিসকে এন্ডোর্স করছেন। এটা কি মানে দ্বিচারিতা হয়ে গেল না? না, এই জায়গাটিতে আসলে যে যে বিষয়টি সেটি হচ্ছে দেখেন জনাব ফজলুর রহমান তিনি হচ্ছে হুম, আ আ বিএনপির যিনি চেয়ারপারসন আছেন তার একজন উপদেষ্টা। তিনি হচ্ছে দলের একজন সিনিয়র এবং একটা ভালো পদের নেতা। তো ওই জায়গা থেকে তিনি যখন লাগাতার বারবার ধরেন এই ধরনের বেফাঁস কথাবার্তা বলে যাচ্ছেন বিভিন্ন মিডিয়াতে, অন এয়ারে, রাজনৈতিক বক্তব্যে, তখন কিন্তু দলগতভাবে কিন্তু তাকে এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি। যখন গতকাল এই ব্যাপারটি যখন হুম, হুম, সারা বাংলাদেশে ফুঁসে ওঠে, তখন হুম। কিন্তু আসলে তার বিরুদ্ধে একটি শোকজ নোটিশ জাস্ট দেওয়া হয়েছে। তো ওই জায়গা থেকে আসলে হাসনাতের বক্তব্যটি এটি ছিল যে আসলে বারবার যেখানে তিনি এই ধরনের বেফাঁস কথাবার্তা বলে যাচ্ছেন কিন্তু দলগতভাবে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, কোনো না ব্যবস্থা কিন্তু নেওয়া এটা হচ্ছে না। এটা তখন তো আমাদেরকে এটা তো বুঝে হ্যাঁ, ঠিক আছে, আমি আসবো আপনার কাছে।